শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা। অতিথি হিসাবে রয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ ও বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মহিবুল ইসলাম। উপস্থিত রয়েছেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, সুনামগঞ্জ পৌর কলেজ। আজকে আমরা শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তো আপনারা জানেন যে সুনামগঞ্জে শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে, আমরা অনেক দিন ধরেই শুনে আসছি। কিন্তু এই পিছিয়ে থাকার মূল কারণটা কি, আসলে আমি জানতে চাচ্ছি আমাদের মহিবুল ইসলাম সাহেব। ধন্যবাদ। আমরা যে শিক্ষা মান উন্নয়নের বিষয়ে যে আলোচনার ব্যবস্থা করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে শিক্ষা ব্যবস্থার কথা মনে হয় যেন আমরা একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। বিগত আপনারা জানেন যে 15-17 বছর যে শিক্ষা ব্যবস্থায় এতটা ধস নেমেছিল যে আমরা শিক্ষাবিদ হিসাবে খুবই লজ্জিত, দুঃখিত হয়েছি। শিক্ষার বাজেট এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সর্বনিম্ন ছিল। যেখানে অর্থায়ন নাই সেখানে এই অনুপ্রেরণা প্রত্যেকে আসবে। সুনামগঞ্জ হচ্ছে একটা প্রান্তিক জেলা, বাংলাদেশের একটা সীমান্তবর্তী জেলা, এবং এখানে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলা আগে থেকেই দুর্বল। এই জন্য এই সময়কালে যে আপনারা বললাম যে বাজেটের স্বল্পতা, এখানে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাই। এরপরেও কোনো কোনো বিদ্যালয়ে একজন শিক্ষক দিয়া চলমান আছে, এবং মাধ্যমিক বিদ্যালয়েও বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব, এবং উচ্চ মাধ্যমিক বা কলেজগুলোতেও শিক্ষক সংকট। আমি সুনামগঞ্জ সরকারি কলেজে 8 বছর উপাধ্যক্ষ ছিলাম, বহুবার এই বিষয়ে লেন দরবার করেছি যে আমাদের শিক্ষক পদ সৃষ্টি করা হোক। আপনারা জানেন যে এই এরকম একটা প্রান্তিক জেলায় আমরা অনার্স কোর্স চালু করেছি, কিন্তু তার যে কাঠামো, পদ বিন্যাস, সেখানে শিক্ষক নাই। একটা অনার্স মাস্টার্স বিষয়ে 12 জন শিক্ষক থাকার কথা, সেখানে আসে 4টা পোস্ট, কিন্তু আসে বাস্তবে 2 জন বা 1 জন। এইভাবে মহিলা কলেজ, সুনামগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ হয়েছে, সেখানে যখন এটা চালু করা হয় তখন 1টা করে শিক্ষক পদ ছিল। আশ্চর্যের বিষয়, সরকারি হওয়ার পরেও এখানে শিক্ষক পদ সৃষ্টির কোনো ব্যবস্থা সরকার থেকে করা হয় নাই। যদিও লেন দরবার করা হচ্ছে, আমরা কর্তৃপক্ষ বরাবর যখন সুযোগ পাই বলি, কিন্তু একটা বিষয় একজন শিক্ষক কোনোভাবে বুদ্ধি হয়ে চলে গেলে সেই বিষয়টা খালি পড়ে থাকে। স্কুল লেভেলেও সংকট আছে, এবং আমাদের এই স্কুলগুলা আপনারা জানেন যে আমাদের হাওড় এলাকা, হাওড় অধ্যুষিত এলাকায় নানা প্রতিবন্ধকতা আছে। এখানে যারা আমাদের এই অভিভাবক, এরা দরিদ্র মানুষ, ছাত্রছাত্রীকে স্কুলে পাঠাতে গেলে অনেক একটা, বিশেষ করে বর্ষাকালে আমরা খুবই কষ্ট হয়। তো এবার আমরা লক্ষ্য করেছি যে সরকার থেকে কিছু নৌকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষা এবং স্বাস্থ্যে গুরুত্ব দেওয়ার একটা বিষয় সামনে চলে এসছে। আপনারা জানেন যে আমরা এই 2টা খাতে খুবই দুর্বল অবস্থার মধ্যে আছি। বিশেষ করে শিক্ষার কথা বলতে চাই যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন না হলে আমাদের যে জাতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের দুর্বলতার কারণে আমরা একটা আধুনিক শিক্ষা ব্যবস্থার যে প্রত্যাশা করেছিলাম তার দিকে আমরা যেতে পারছি না। কারণ আপনারা জানেন যে বর্তমানে সময় যত যাচ্ছে, শিক্ষা কারিকুলাম এর যে উন্নয়ন ব্যবস্থা নানাভাবে পরিবর্তিত হচ্ছে। এখন তো আপনারা জানেন যে এই আসছে, ওই AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স, নানা কিছু আসছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা পেছনেই পড়ে আছে। যদি খুব জরুরি উদ্যোগ না নেওয়া হয় এবং এই শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করার ব্যবস্থা না করা হয়, তাহলে আমরা এই বিশ্ব ব্যবস্থায় আমরা পিছনে পড়ে যাব। আমাদের যারা শ্রমিক, যারা বিদেশে যায় দক্ষতার অভাবে, তারা কোনো রকম সেখানে বেঁচে থাকে, অল্প টাকা পয়সা আয় করে
যদি আমরা তাদেরকে শিক্ষা দিয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানুষ হিসাবে তৈরি করতে পারতাম, তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা অনেকভাবে আমরা অর্জন করতে পারতাম। আরেকটা বিষয় হচ্ছে, শিক্ষক হচ্ছেন শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান কারিগর, কিন্তু এই শিক্ষকদের মনোবল বা নানাভাবে ভেঙে দেওয়া হয়েছে। তাদের বেতন, তাদের কাঠামো খুবই দুর্বল অবস্থার মধ্যে আছে। সরকার এখন চিন্তা করছে এই যে একটা একটা এই দুর্বল অবস্থার মধ্যে কিভাবে এই শিক্ষা ব্যবস্থাকে টেনে নেওয়া যায়, এবং এই জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি সরকারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আর সুনামগঞ্জ একটা প্রান্তিক জেলা, দয়া করে এখানে শিক্ষকদের পদ সৃষ্টি করা হোক, শিক্ষক নিয়মিত প্রদান করা হোক, কোনো একটা স্কুল যেন এই খালি না থাকে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হোক। আর কোর্স কারিকুলামকে আধুনিক যুগোপযোগী করতে হবে, নইলে আমাদের শিক্ষার্থীরা সেইভাবে তারা তাদের জ্ঞান অর্জন করতে পারবে না, সেইভাবে তারা নিজেকে তৈরি করতে পারবে না, যা আমরা আমাদের সকলের জন্যই এটা একটা কষ্টের বিষয় হবে। ধন্যবাদ তো আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তুলার জন্য আমি অধ্যক্ষ মহোদয়ের কাছে জানতে চাইবো যে আপনি জানেন যে এই সুনামগঞ্জ জেলা একটা দুর্গম জেলা, শিক্ষার্থীরা যাতায়াতের একটা সমস্যা আছে, শিক্ষক শূন্যতা আছে। এছাড়া আমাদের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় অনেক সমস্যার কথা বলেছেন যে আমাদের পিছিয়ে পড়ার কারণ। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই সমস্যাগুলো সমাধান করে কিভাবে উত্তরণ করা যায়, এ বিষয়ে আপনার বক্তব্য রাখবেন। ধন্যবাদ। এতক্ষণ আমরা বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মহিবুল ইসলাম স্যারের কাছ থেকে আমাদের সুনামগঞ্জের শিক্ষার বিভিন্ন সমস্যা এবং তার উত্তরণের কিছু নির্দেশনা আমরা পেয়েছি। আমি বহুবার একটি কথা বলেছি বিভিন্ন ফোরামে, সুনামগঞ্জ বাংলাদেশের অন্যান্য জেলা থেকে বিভিন্ন কারণে আলাদা। বিশেষ করে এটা হাওর অঞ্চল, ভৌগোলিক দিক দিয়েও অন্য জেলা থেকে আলাদা। এখানে হাওর অঞ্চল হওয়ার কারণে আমাদের যে জনসংখ্যা অনুপাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এই গড়ে না ওঠার আরেকটাও কারণ আছে, সরকারের যে অভিন্ন নীতিমালা। আমাদের হাওর অঞ্চল নিম্নাঞ্চলে একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে গেলে এই যে নিম্নাঞ্চলের যে জায়গা, সেই জায়গায় বরাদ্দ পাওয়া যায় না। ভরাট না করলে বা ভরাট অবস্থায় যদি ভূমি না থাকে, তাইলে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের বরাদ্দ পাওয়া যায় না। আমি বারবার একটা উদাহরণ দিতাম যে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন কর্মরত ছিলাম, আমরা যে জায়গাটা কিনেছিলাম সেই জায়গাটা ছিল নিম্নাঞ্চল। দীর্ঘদিন আমরা একটা ভবনের জন্য সরকারের বিভিন্ন মাধ্যমে আমরা যোগাযোগ করেও আমরা পাই নাই। তার মূল কারণ ছিল যে এই জায়গাটা ভরাট ছিল না। যখন আমরা ভরাট করে দিলাম তখন আমরা বরাদ্দ পেয়েছিলাম। এটা গভর্নমেন্ট বা সরকারের একটা নীতিমালার মধ্যে আছে যে ভরাট জায়গায় প্রতিষ্ঠান তারা প্রকল্প তারা দিবে। এই হিসাবে আমার মনে হয় আমরা পিছনে যাওয়ার একমাত্র কারণ না, তবে অন্যতম কারণ এই সুনামগঞ্জে। তারপরের যে সমস্যাটা সেটা হচ্ছে, তারা বলেছেন যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অভাব। শহরে তো প্রচুর, তারপরে গ্রামে যে স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, এখানেও বিভিন্ন পদে শিক্ষকের সংকট রয়েছে। তার মধ্যে আরেকটা প্রধান কারণ হচ্ছে প্রশিক্ষণ। শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নেই। যতটুকু আছে ততটুকু পর্যাপ্ত না। ওই দিন আমি সুনামগঞ্জে একটা রিপোর্ট দেখেছি, সামসামে করেছে যে প্রাইমারি লেভেলে আমাদের প্রতিটা উপজেলায় প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, কিন্তু অনেক জায়গায় ওই প্রশিক্ষকই নাই। শিক্ষকরা যদি প্রশিক্ষিত না হয়, তাহলে তারা কিভাবে ডেলিভারি দিবে, একজন স্টুডেন্টকে কিভাবে ডেলিভারি দিবে? এবং এই আধুনিক
যে আধুনিক যে যুগ বা এই যে যুগে আমরা বসবাস করছি, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালু করতে গেলে প্রযুক্তির ব্যবহার করতে হবে। এই প্রযুক্তির ব্যবহার তো দূরে করতে, আমরা তো শিক্ষকই পাচ্ছি না, আমরা প্রশিক্ষিত শিক্ষক পাচ্ছি না। তারপরে আমাদের বিভিন্ন প্রবলেমটা হচ্ছে এই যে স্যার যেটা বলেছেন যে আমাদের গার্জিয়ানরা অর্থনৈতিকভাবে দুর্বল। দূরবর্তী জায়গায় স্কুলে যেতে গেলে তার প্রতিদিন একটা অর্থ তাকে ব্যয় করতে হয়, কিন্তু অনেকেরই সেই ব্যয় করার সেই সামর্থ্য নেই। এই কারণে ড্রপ আউটের সংখ্যা বেশি, ড্রপ আউট হয়ে যায়। একটা মেধাবী স্টুডেন্ট, সে ভালো করেছে, প্রাইমারি লেভেলে ভালো করেছে, হাই স্কুল লেভেলে ভালো করেছে, কিন্তু কোনো এক সময় দেখা যায় সে ড্রপ আউট হয়ে গেছে। তার মূল কারণটা হচ্ছে আর্থিকভাবে তার সেই সামর্থ্য নাই, বা তার গার্ডিয়ানের বা অভিভাবকদের সেই সামর্থ্য নাই যে সে কিভাবে তার ছেলেকে পড়াবে। তারপরে যেটা আমি মনে করি যে আমাদের যে এই অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে আধুনিক যে শিক্ষা দেওয়ার জন্য যে আধুনিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থারও কিন্তু অপর্যাপ্ততা রয়েছে। কিছু কিছু স্কুলে আছে, কিছু কিছু কলেজে আছে, কিন্তু অধিকাংশ কলেজে বা স্কুলে আমাদের যে যুগের সাথে তাল মিলিয়ে যে লেখাপড়ার যে এটা, সেই ব্যবস্থাটা অনেক স্কুল কলেজে নাই, প্রতিষ্ঠানে নাই। আমরা বিশ্বমানের বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি একটা স্টুডেন্টকে বা একজন শিক্ষার্থীকে আমরা তৈরি করতে না যদি পারি, তাইলে সে যে কোনো জায়গায় গেলেই সে তা ভালো করতে পারবে না। আমাদের শেষে আমি এই কথাটাই বলবো, আমাদের এই অঞ্চল অর্থাৎ হাওর অঞ্চল, সেই হাওর অঞ্চলের জন্য বিশেষ কোনো ব্যবস্থা থাকতে হবে সরকারিভাবে। এক্ষেত্রে সরকারের করণীয়টা হচ্ছে, আমি আমার কথায় অলরেডি বলে দিয়েছি যে আমাদের এই অঞ্চলকে আলাদাভাবে নীতিমালার আওতায় নিতে হবে। এই অঞ্চলের তার ভৌগোলিক অবস্থান, তার প্রকৃতি, তার সমস্ত কিছুকে বিবেচনা করে এই অঞ্চলকে সরকারিভাবে বা সরকারের নীতিমালার আওতায় আলাদাভাবে নিতে হবে। নতুবা এই অঞ্চলকে শিক্ষাক্ষেত্রে, অন্তত আমি বলবো যে শিক্ষাক্ষেত্রে আমরা অন্যান্য জায়গার সাথে তাল মিলিয়ে চলতে পারবো না, এবং সবসময় আমরা পিছনেই থাকবো। এবং আপনারা জানেন যে এখনো আমরা সুনামগঞ্জ সারা বাংলাদেশে 63 নম্বরে অবস্থান করছি। তার মূল কারণটা হচ্ছে এই যে ড্রপ আউট হয়ে যায়। আমাদের অনেক মেধাবীরা কিন্তু ড্রপ আউট হয়ে যায়, অর্ধেক পথে হয়ে যায়। এইখানে এই শিক্ষার্থীকে গভর্নমেন্ট প্রণোদনা দিতে হবে, এবং যারা এখানে শিক্ষক রয়েছেন তাদেরকে আলাদাভাবে ভাতা দিতে হবে। হাওয়ার ভাতাই হোক আর যে কোনো বিশেষ ব্যবস্থার মাধ্যমে তাকে ভাতা দিতে হবে। এবং আমাদের শ্রেণীকক্ষে আধুনিক ব্যবস্থা রাখতে হবে, প্রযুক্তির ব্যবহারটা বাড়াতে হবে, শিক্ষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। নতুবা আমাদের এই অঞ্চলে শিক্ষার মান আমরা যেভাবে আমরা চাই সেভাবে আমরা করতে পারবো না। ধন্যবাদ। আজকে সুনাময় সময় সংলাপে দুইজন শিক্ষাবিদ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করেছেন। আমি যতটুকু জানতে পেরেছি ওনাদের কাছ থেকে, সুনামগঞ্জের যে শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়ার কারণ এবং তার উত্তরণ নিয়ে কথা বলেছেন। আমি দাবি রাখবো আমাদের এই জেলার যারা জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করছেন তারা এই জন্য সুনামগঞ্জের শিক্ষা প্রসারে কথা বলেন এবং স্বাবলঞ্চল অধ্যুষিত সুনামগঞ্জের কল্যাণে কাজ করেন। আজকে এক পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে। সবাইকে শুভেচ্ছা।